ওয়েলকাম টু গঙ্গাসাগর। SM ট্রাভেল ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প গঙ্গাসাগরকে নিয়ে। কিভাবে তোমরা একদিনে কলকাতা থেকে গঙ্গাসাগরে এসে বিভিন্ন জায়গা দর্শন করে আবার কলকাতা ফেরত যেতে পারবে, তারই গল্প শোনাবো আজকে। সামনেই গঙ্গাসাগরের পুণ্যস্নান, তাই প্রচুর লোকের কোয়ারি থাকে একদিনে কি গঙ্গাসাগর ভ্রমণ সম্ভব? নিশ্চয়ই সম্ভব। এইভাবে যদি তোমরা গঙ্গাসাগর ভ্রমণটা করো একদিনেই সম্ভব, আর খুব অল্প খরচাতেই সম্ভব। পুরো ডিটেলস জানার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি একদিনের গঙ্গাসাগর ভ্রমণ। আমাদের নামখানা লোকাল দাঁড়িয়ে রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করেই আমরা যাব নামখানা পর্যন্ত। আমাদের ভাড়া পড়ছে 25 টাকা পার পার্সন। যারা একদিনে গঙ্গাসাগর ঘুরে আসতে চাও তাদের জন্য এই ট্রেনটা কিন্তু বেস্ট অপশন। এরপরে নামখানা লোকাল খুব সম্ভবত সকাল 7টা 10-15তে রয়েছে। সেই ট্রেনে করে গেলে গঙ্গাসাগর থেকে একদিনে ফিরে আসা একটু কষ্টকর। তাই যারা একদিনে গঙ্গাসাগর ঘুরে আসতে চাও তাদের কাছে এই ট্রেনটা বেস্ট অপশন। তোমরা চেষ্টা করো এই ট্রেনটা ধরেই সকাল সকাল নামখানা পৌঁছে যাওয়ার, তাহলে তোমরা দিনের দিনে সব কিছু ভালোভাবে ঘুরে আবার কলকাতা ফিরে আসতে পারবে। সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, কি করে আমরা নামখানা পর্যন্ত পৌঁছাচ্ছি, তারপরে সেখান থেকে ট্রলার এবং তারপরে আরও কি অটো টোটো কী আছে সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা যাবার সময় যাব কাকদ্বীপ হয়ে এবং ফেরার সময় ফিরব নামখানা হয়ে। ঘড়িতে টাইম সকাল 8:15। আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ। এবার এখান থেকে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে যাব লট নাম্বার 8। কত করে ভাড়া সব ইনফরমেশান দেবো। স্টেশন সামনেই টোটো স্ট্যান্ড। আমরা এই স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরলাম, যাচ্ছি লট নাম্বার 8। টোটো করে আমরা এসে পৌঁছালাম লট নাম্বার 8 জেটিঘাটের সামনে। আর আমাদের টোটো ভাড়া পড়লো 20 টাকা প্রতিজন। আর এখান থেকে এই সোজা রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে লট নাম্বার 8-এর দিকে, যেখান থেকে তোমরা ভেসেল পাবে কচুবেড়িয়া যাবার জন্য। দেখো এখানে বোর্ড করাই আছে তীর্থযাত্রা রাস্তা নম্বর 7। আর লট নাম্বার 8 এই রাস্তা থেকে সোজা এগিয়ে তোমাদের চলে যেতে হবে। আর এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিটটা কেটে নেব। টিকিট কেটে এই পাশের রাস্তাতে কিন্তু চলে যাচ্ছে জেটি ঘাটের দিকে। এই হচ্ছে টিকিট। টিকিট পড়লো 9 টাকা করে। আর আমরা এখন একটু কিছু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করে আমরা এর পরের ভেসেলটা ধরবো। ভেসেল টাইম হচ্ছে 9টা। সকালবেলায় টিফিনে পাউরুটি, গরম গরম ঘুগনি। দারুণ, অনেকদিন পর পাউরুটি ঘুগনি খাওয়া। এখানে এইভাবে লঞ্চে ওঠার জন্য লাইন পড়েছে ভেসেলে ওঠার জন্য। তো আমাদের সকাল 8:15-তে যে ভেসেলটা ছেড়ে গেছে সেটা আমরা মিস করেছি। এরপরে ভেসেল হচ্ছে সকাল 9টায়। ভেসেলের টাইম টেবিলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে রিয়েল টাইম চেক করে নিতে পারো। একদিন আগে আপডেট হয়ে যায় যে পরের দিন ঠিক কটার সময় ভেসেল ছাড়বে। আর এই গঙ্গাসাগর কিন্তু দু জায়গা থেকে যাওয়া যায়। এক হচ্ছে কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8 হয়ে কচুবেড়িয়া, আর এক হচ্ছে যারা নামখানায় নেমে যেতে চাও নামখানা থেকে
বেনুবন হয়েও যাওয়া যায়। তো আমরা কচুবেড়িয়া লট নাম্বার 8 হয়ে যাচ্ছি। বেশিরভাগ যাত্রী এই রুটটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এর পরের লঞ্চ আসবে 9টার সময়। টিকিট চেক করিয়ে ঢুকে পড়লাম। ঘড়িতে সময় 8টা 35। ভেসেল অলরেডি একটা এসে গেছে কচুবেড়িয়ার দিক থেকে। ওর প্যাসেঞ্জারগুলো নামলে আমরা আবার ওতে উঠবো। সেই ভেসেলটা নির্ধারিত সময় ছেড়ে যাবে। আর এখানকার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। ওইদিকে কেন যাচ্ছি? আর এই হচ্ছে আজকে আমাদের ভেসেল। এতে করেই আমরা যাব কচুবেড়িয়া পর্যন্ত। উঠে পড়েছি ভেসেলে। জায়গা পাওয়া যায়নি, প্রচুর লোক, কিন্তু একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। ভেসেল বেশ কিছুক্ষণের মধ্যেই ছাড়বে কচুবেড়িয়ার উদ্দেশ্যে। আর দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বেশ মনোরম পরিবেশ। ঘড়িতে সময় সকাল 9:30। 40 মিনিট সময় লাগলো আমাদের লট নাম্বার 8 কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া আসতে। আর এই হচ্ছে কচুবেড়িয়া জেটি। এই আমাদের লঞ্চ এসে দাঁড়িয়েছে। এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। সেখান থেকে অটো, টোটো বা বাস কি পাওয়া যায় গঙ্গাসাগর যাওয়ার জন্য দেখব। মেনটেনেন্স কিন্তু এখানকার খুবই ভালো, খুবই পরিষ্কার। নিচে কোনো ময়লা দেখা যাচ্ছে না। গভর্নমেন্টের এই কাজটা সত্যি খুবই প্রশংসনীয়। সামনে লেখা মিলন তীর্থ গঙ্গাসাগর। এখানেও কিন্তু প্রচুর টিফিনের দোকানের অপশন রয়েছে। তোমরা যারা কাকদ্বীপে ব্রেকফাস্ট করতে পারবে না তারা এখানে এসেও ব্রেকফাস্ট করে নিতে পারো। আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড আছে, কি গাড়ি পাওয়া যায় দেখি। ঘড়িতে সময় সকাল 10:30। আমরা এসে পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। আর এই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। বাস, অটো, টোটো সব কিছু কিন্তু এখানেই তোমাদের নামিয়ে দেবে। এরপরে বাকি রাস্তাটা হেঁটে বা টোটো করেও যাওয়া যায়। আমরা হেঁটেই যাচ্ছি। দেখো এখানে লেখা আছে রোড নাম্বার 3 কপিলমুনি টেম্পলের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আমরা সোজা হেঁটে যাব কপিলমুনি আশ্রমের দিকে। একটু অটোর ব্যাপারে বলে দিই। আমরা কচুবেড়িয়া থেকে অটো ধরে এসেছিলাম। অটোতে আমাদের পড়েছে প্রতিজন 50 টাকা করে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর প্রায় 30 কিলোমিটার, সময় লাগলো 1 ঘন্টা মতো। আর অটো ছাড়াও ওখানে ম্যাজিক গাড়িও রয়েছে, কিন্তু ম্যাজিক গাড়ির থেকে অটোটা আমাদের বেশি সুবিধাজনক মনে হয়েছে বলে আমরা অটো করে এসেছি। প্রতিজন তো 50 টাকা করে লাগে। আর যদি কেউ পুরো অটো রিজার্ভ করতে চায় সেক্ষেত্রে ভাড়া পড়ে 400 টাকা। আর ম্যাজিক গাড়ি রিজার্ভের ভাড়া পড়ে 700 থেকে 800 টাকা। তারপরে সিজন অনুযায়ী একটু কম বেশি দাম বলে। আর এই হচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাতে টোটোও চলে, আমরা হেঁটেই যাচ্ছি। আমরা
যেখানে অটো করে নামলাম সেখান থেকে এই টোটোগুলো আসছে, টোটোগুলো এই এতটা পর্যন্ত আসছে। আর এই পাশেই কিন্তু এই বাদিকে এদিকে গেলেই হচ্ছে মন্দির, কপিল মুনির মন্দির। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। তোমরা চাইলে অটো থেকে নেমে টোটো ধরে একদম মন্দিরের সামনে চলে আসতে পারো। আর ওই যে দেখা যাচ্ছে কপিল মুনির মন্দিরের চূড়া। আমরা এসে পৌঁছেছি কপিল মুনির মন্দির পর্যন্ত। কিভাবে পৌঁছালাম একটু বলে দিই। সকালে শিয়ালদা থেকে ট্রেনে করে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে টোটো করে লট নাম্বার 8, লট নাম্বার 8 থেকে ভেসেলে করে কচুবেড়িয়া, এবং কচুবেড়িয়া থেকে অটো করে গঙ্গাসাগর, এবং তারপরের বাকি রাস্তা হেঁটে এই কপিল মুনির মন্দির পর্যন্ত। মন্দিরে যাওয়ার আগে একবার ডালা কাউন্টারগুলো দেখিয়ে দিই, যেখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা নেওয়া যায়। এমনিতে এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে, আলাদা করে কিন্তু ডালা কাউন্টারও করা রয়েছে। এই সামনে হচ্ছে কপিল মুনির মন্দির, তার ঠিক পাশেই রয়েছে এইভাবে ডালা আর্কেড। যারা পুজো দিতে চাও তারা এখান থেকে কিন্তু পছন্দ মতো ডালা নিয়ে কপিল মুনির মন্দিরে বা আশ্রমে পুজো দিতে পারো। আর এই ডালা আর্কেডের সামনে খুব সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবের গঙ্গা অবতরণের মূর্তি করা রয়েছে। আর এই হচ্ছে ডালা আর্কেড। ডালা আর্কেডের ভেতরে কিন্তু এরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো ডালা এবং অন্যান্য পূজা সামগ্রীও কেনাকাটা করে নিতে পারো। ডালা আর্কেডের পরে এবার আমরা যাব কপিল মুনির মন্দিরে। চলো মন্দিরের ভেতরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই। সুবিশাল জায়গা নিয়ে এই মন্দির চত্বর, কারণ এখানে পুণ্য স্নানের সময় কিন্তু লক্ষাধিক লোকের সমাগম হয়। পূজা নিবে। দারুণ পরিবেশ। আমরা এখন রয়েছি কপিল মুনি আশ্রমের একদম ভেতরে। আর এখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রয়েছে। রয়েছে সংকটমোচন হনুমান, প্রভু রাম, মাতা সীতা। আর এই হচ্ছে মা গঙ্গা, মাঝে কপিল মুনি এবং পাশে
খুব ভালো দর্শন হলো কপিল মুনির মন্দিরে। কপিল মুনির মন্দির দর্শন করে পাশে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সাধু সন্তের বসার আখাড়া। এখানে গঙ্গাসাগর মেলার সময় বিভিন্ন সাধু সন্তরা, বিশেষত নাগা সাধু সন্তরা আসে এবং এখানে তারা নিজেদের আখাড়া করে। এবার এখান থেকে আমরা চলে যাব, এই সামনের এই রাস্তাটাই হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছে, সেই সমুদ্রের দিকে। দারুণ, 5 ঘন্টা ট্রেন, ট্রেকার, ভেসেলে জার্নি করে এসে দর্শন করার পরে একটা ডাব পেলে আর কি চাই। ডাবের জল সাথে উপরই পাও না। ওই সামনে দেখা যাচ্ছে কপিল মুনির মন্দির, ওখান থেকে আমরা এই সোজা রাস্তা ধরে এইভাবে চলে যাব সাগরের দিকে, গঙ্গাসাগর, যেখানে পুণ্য স্নান হয়। আর সেই রাস্তায় যাওয়ার মধ্যে রাস্তার দুপাশে প্রচুর খাবার দোকান ও কেনাকাটার সামগ্রীর দোকান রয়েছে। পছন্দ মতো এখানে তোমরা কেনাকাটি এবং দুপুরের লাঞ্চও করে নিতে পারো। ঘড়িতে সময় 11:20। আমরা ফাইনালি এসে পৌঁছালাম গঙ্গা সাগর, গঙ্গা যেখানে সাগরে এসে মিশছে সেই জায়গায়। কপিল মুনির আশ্রম থেকে হেঁটে আসতে মিনিট 2 সময় লাগলো। আর এখানে এই হচ্ছে গঙ্গাসাগর, যেখানে পুণ্য স্নান হয়। আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য প্রশাসন থেকে সব রকম সেফটি মেজারমেন্ট নেওয়া হয়েছে, বিভিন্ন রকম ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। এই গঙ্গাসাগর পুণ্যতীর্থের পৌরাণিক কাহিনী অনেকটা এই রকম। ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের 60,000 পুত্র ছিল। তাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করে এই কপিল মুনির আশ্রমে বেঁধে রাখে। অশ্বমেধের ঘোড়া খোঁজার জন্য সাগর রাজার 60,000 পুত্র এই স্থানে আসে এবং দেখে যে তাদের ঘোড়া কপিল মুনির আশ্রমে বাঁধা। তারা কপিল মুনিকে ভুল বোঝে এবং সেই কারণে তারা কপিল মুনিকে অপমানিত করেন। কপিল মুনি ক্রোধবশত রাজার 60,000 পুত্রকে অভিশাপ দেন এবং রাজার 60,000 পুত্র সঙ্গে সঙ্গে মারা যান। কপিল মুনির শাপে মারা যাওয়ার ফলে রাজার পুত্রদের মুক্তি বা স্বর্গলাভ হচ্ছিল না। সেই কারণে ইক্ষ্বাকু বংশের অন্য রাজা, পরের প্রজন্মের অন্য রাজা ভগীরথ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। দেবী গঙ্গা গোমুখ থেকে প্রবাহিত হয়ে এই স্থানে এসে সাগরে মিলিত হচ্ছে এবং এই স্থানেই দেবী গঙ্গার স্পর্শে সাগর রাজার 60,000 পুত্র মুক্তিলাভ করে। সেই থেকে এই জায়গা পুণ্য স্নানের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর এই বছর গঙ্গাসাগরের সাথে কিন্তু কুম্ভ মেলাও
অনুষ্ঠিত হচ্ছে, যেই মেলাটি প্রধানত হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজে এই বছর মহাকুম্ভ, তাই অন্যান্য বছরের থেকে এই বছর গঙ্গাসাগরে অধিক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে লোকে কথায় বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই কথাটা আর খাটে না। রাস্তাঘাট সব কিছুই আমি তোমাদের দেখালাম, কিভাবে ট্রেন, তারপর টোটো, ভেসেল এবং তারপর অটো করে তোমরা খুব সহজেই গঙ্গাসাগরে এসে পৌঁছাতে পারো। তাই সব তীর্থ বারবার হলেও গঙ্গাসাগরও কিন্তু এখন বারবার করাই যায়। গঙ্গাসাগর মেলা মানে মকর সংক্রান্তি আসতে কিন্তু ইংরাজি ক্যালেন্ডার হিসাবে এখনও 1 মাস বাকি, কিন্তু এখানে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। শয়ে শয়ে মানুষ এখন থেকেই কিন্তু পুণ্য স্নান করছে। আর এখানে স্নান করার জায়গায় এরকম বাঁশ দিয়ে ঘিরে কিন্তু ঘর করা আছে, এগুলো হচ্ছে মহিলাদের চেঞ্জিং রুম। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম সুব্যবস্থা করা হচ্ছে আসন্ন গঙ্গাসাগর মেলাকে মাথায় রেখে। প্রচুর ভক্ত সমাগম হয়। প্রশাসনকে সবার সুরক্ষার দিকটিও নজর রাখতে হয়, তাই একটাই আবেদন, সবাই প্রশাসনের আদেশ ও নির্দেশ মেনে চলুন, ভালোভাবে গঙ্গাসাগরে পুণ্য স্নান করুন এবং নিজ নিজ গৃহে ফিরে যান। ঘুরে দেখলাম কপিল মুনির মন্দির আর গঙ্গাসাগর সমুদ্র তট। এবার দুপুরে লাঞ্চ করার পালা। লাঞ্চ করার জন্য কপিল মুনি আশ্রমের ঠিক সামনেই রয়েছে এই ফুড কোর্ট। ফুড কোর্ট ছাড়াও আরও অনেক দোকান রয়েছে, কিন্তু আমরা যাবো এই ফুড কোর্টে, দেখি কি কি পাওয়া যায়। যে ফুড কোর্টে এসছি, ফুড কোর্টে এই হচ্ছে রেড চাট, সবজি মিল, পোনা মাছ, কাতলা মাছ, চারা পোনা। আমাদের চিকেন নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে কোনো কারণে চিকেন নেই, তো আমরা কাতলা থালি অর্ডার দিচ্ছি। খেয়ে দেখি টেস্ট কীরকম। আর মিল সিস্টেম, মানে আপনার যতবার আপনি চাইবেন থালি ফিল হতে থাকবে। খেয়ে দেখি খাবারের টেস্ট কেমন। আর জায়গাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ার টেবিল পাতা, খুব সুন্দর ব্যবস্থা করা। এই হচ্ছে ভেজ থালি, আর তার সাথে আমরা নিলাম একটা মাছ। আমরা তো ফুড কোর্টে খেলাম, ফুড কোর্ট ছাড়াও এখানে এরকম প্রচুর খাবার হোটেল রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও খাবার খেয়ে নিতে পারো। এখন আমরা এখান থেকে চলে যাব নবনির্মিত বা নির্মীয়মান ইস্কন মন্দিরের দিকে। সামনে এটি তোমরা যা দেখছো, এটা হচ্ছে নির্মীয়মান ইস্কন মন্দির। এখনও বছরখানেক সময় লাগবে এই মন্দির কমপ্লিট হতে। আর এটি মন্দির হবে, আর মন্দিরের পাশে এই যে ফাঁকা জায়গা, এখানে যাত্রীনিবাস গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। আমি এখানকার শ্রমিকের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম। আমাদের গঙ্গাসাগর ঘোরা কমপ্লিট। আমরা একটা অটো ধরেছি, অটোতে যাচ্ছি বেনুবন। বেনুবন থেকে আমরা যাব নামখানা পর্যন্ত। আর এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বেনুবন পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 40 মিনিট, 1.5 ঘন্টা মতো। ভাড়া পড়ছে পার পার্সন 60 টাকা করে। সেখান থেকে লঞ্চ ধরে নামখানা থেকে ট্রেন ধরে আমাদের গন্তব্য কলকাতা শিয়ালদা। গঙ্গাসাগর থেকে অটো করে আমরা চলে এসেছি বেনুবন। এই হচ্ছে বেনুবন জেটি, সামনে তার লাইন পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে পুরো লাইন পড়েছে। আর বেনুবন থেকে লঞ্চে করে যাওয়া যায় নামখানা। এখান থেকে কিন্তু কাকদ্বীপ যাওয়া যায় না, এখান থেকে লঞ্চ যায় নামখানা। আমরা নামখানা হয়েই ফিরে যাব শিয়ালদার জন্য কলকাতায়। এখানে প্রত্যেক লঞ্চে 100 জন করেই প্যাসেঞ্জার নেয়, তাই এখানে লাইন পড়েছে। যেভাবে লঞ্চ আসছে 100 জন করে প্যাসেঞ্জার উঠছে, লঞ্চ চলে যাচ্ছে, আবার অন্য লঞ্চ আসলে আবার 100 জন উঠছে। এখন গিয়ে লাইনেই দাঁড়াবো, দেখি লঞ্চ কটায় ছাড়ে, কতক্ষণ সময় লাগে। ভাড়া 40 টাকা করে আমি অ্যাপসে দেখেছিলাম, তার লিঙ্ক দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো।
এই হচ্ছে লঞ্চের টিকিট। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি নামখানায়। আমাদের টিকিট পড়লো 40 টাকা করে, সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট মতো। বেনুবন থেকে নামখানা জেটি, আর নামখানা জেটি থেকে টোটো ধরে 15 টাকার বিনিময়ে আমরা এসে পৌঁছেছি নামখানা রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদার। 4:33-এর ট্রেন ধরতে পারিনি, ঘড়িতে অলরেডি বাজে 4:45, তাই 5:38-এর যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ধরে আমরা যাব শিয়ালদাতে। ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওতে সব রকম ইনফরমেশান দিতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশানে।